হ্যালো বন্ধুরা, তো এখন তো শীত পড়ে গেছে আর শীত মানেই তো পালং শাক এখন উঠে গেছে বাজারে। সবাই কম বেশি পালং শাক খেয়ে নিয়েছেন অলরেডি। কিন্তু আজকে আমি আপনাদের সাথে পালং শাক ও শিম দিয়ে এত দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব, যা কিন্তু দুপুরবেলা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে দুর্দান্ত সুন্দর লাগবে বা অসম্ভব সুস্বাদু লাগবে আপনারা যদি এই রেসিপিটা একবার বানিয়ে খান। এবং খুব অল্প উপকরণে অল্প সময়ে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে, তবে স্বাদ কিন্তু খুবই দুর্দান্ত। তো দেখুন, প্রথমে উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি। পালং শাকটাকে খুব ভালোভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এখানে ফুলবড়ি নেওয়া আছে আর এখানে একটা ছোটো আলুকে কুচিয়ে নিচ্ছি। তো এরপরে সিম দেখিয়েছিলাম, আমি সিমটাকেও কুচিয়ে নিয়েছি আর বেগুনগুলোকে আমি চৌকো চৌকো করে পিস করে নিলাম। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পিসটা। তো এই রেসিপিটা আপনারা যদি বাড়িতে তৈরি করেন, সবাই আপনাকে খুবই বাহবা দেবে যে এই পালং শাক দিয়ে এত সুস্বাদু একটা রেসিপি কী করে তৈরি করলেন আপনি। তো দেখুন, প্রথমে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নেওয়ার পর আলু যে কুচিয়ে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম। তো এরপরে 1 চামচ পরিমাণে লবণ, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর এখানে আমি হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে আলুর সাথে হলুদ গুঁড়ো আর লবণটাকে মাখিয়ে নিয়ে আমাদেরকে ভাজতে হবে। আর দেখতেই পাচ্ছেন আপনারা, এই টাইমে কিন্তু আমি ইন্ডাকশানটা 1000 ওয়াটে দিয়ে রেখেছি। আলুটা কিন্তু একটু সেদ্ধ করতে হবে, তো প্রথমে একটু লাল করে ভেজে নিয়ে তারপর কম এতে দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। আর পালং শাক ধরুন আপনাদের বাড়িতে কেউ আমাদের সবার বাড়িতেই থাকে যারা শাক খেতে চায় না বা পালং শাক খেতে চায় না, তো তাদেরকে যদি আপনি এই রেসিপিটা একবার তৈরি করে খাওয়ান, তো দেখবেন তাদের পালং শাকই কিন্তু সবথেকে বেশি ফেভারিট হয়ে যাবে। তো দেখুন, প্রথমে আলুগুলো ভেজে নিয়ে এবার আমি তুলে নিলাম হালকা সেদ্ধ করে। এরপরে বেগুন আর শিমটাকেও দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, আমি আবারও বলে দিলাম এটা সম্পূর্ণ নিরামিষ হবে। আর যারা আমিষ খান না তাদের জন্যও কিন্তু এটা খুবই একটা সুন্দর রেসিপি হবে। তো দেখুন, এবারে বেগুন আর শিমটাকেও ভেজে নিয়ে হালকা হালকা করে শুধু জাস্ট সটে করে নিতে আমাদেরকে তুলে নিলাম। এরপর এখানে আবার কড়াইতে একটু তেল দিয়ে এবারে ফুলবড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো যেহেতু ফুলবড়িটা আমি দিচ্ছি, কারণ এটা যেহেতু নিরামিষ তরকারি, যার জন্য ফুলবড়িটা দিচ্ছি যাতে স্বাদটা একটু ভালো লাগে। তো দেখুন, ফুলবড়িটা দিয়ে ফুলবড়িটাকে একটু লাল করে নিচ্ছি। ফুলবড়িটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এবার ফুলবড়িটা তুলে নিয়ে ওই একই কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এবার তেলেতে আমাদেরকে দিতে হবে শুকনো লঙ্কা। আমি এখানে 2টো শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম। আর যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করছি, তো বেশি পরিমাণে আমি লঙ্কা গুঁড়ো ইউজ করব না। এরপরে আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে। তো দেখুন, তেজপাতাটা দেওয়ার পর এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। আমি এখানে 5 ফোড়নের ফোড়ন দেবো। আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। কোনো ধরনের রসুন আমি এখানে ইউজ করিনি বা পেঁয়াজও কিন্তু আমি ইউজ করিনি। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। এরপর আমি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু আমি একটু ঝালটা খেতে পছন্দ করি, আপনারা ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন। তো দেখুন, এবারে লঙ্কাটা দেওয়ার পর লঙ্কাটাকে হালকা ফ্রাই করার পর এর মধ্যে আমি শুধুমাত্র আদা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন হয়তো এটা শুধুই আদা বাটা। এরপর আদা বাটাটা একটু দেওয়ার পর এর মধ্যে আমাদেরকে সব মশলাগুলো দিতে হবে। আদা বাটাটা দিয়ে খুব ভালোভাবে প্রথমে এগুলোকে একটু নাড়িয়ে নিচ্ছি আমি। এরপর এর উপরে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। এরপর হাফ চা চামচ পরিমাণে লবণ দিলাম। এরপরে দিলাম হাফ চা চামচের একটু কম পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমাদেরকে কষাতে হবে। তো দেখুন, এরপরে আমি এর মধ্যে কাঁচা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কাঁচা, আমি ভাজা দিচ্ছি না। দেখুন, এবার দিয়ে খুব ভালোভাবে আমাদেরকে মশলাগুলো পাকাতে হবে, মানে মশলাগুলোকে আমাদেরকে কষাতে হবে যেন এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে চলে আসে। দেখুন, এরপরে একটু জল দিয়ে দিলাম। আমার তখন মশলাটা তেল ছেড়ে দিয়েছিল। জল দিয়ে এবারে এখানে আমি ইন্ডাকশানের ফ্লেমটা 1000 ওয়াটে দিয়ে রেখেছি। আপনারা যদি গ্যাসে করেন তো এই টাইমে একটু ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন। দেখুন, এবারে জলটা দিয়ে এটা কি সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। তো এই পর্যায়ে আমাদেরকে এর মধ্যে যে আলুটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম, ভেজে রাখা আলুটা দিয়ে দিতে হবে। ভেজে রাখা আলুটা দিয়ে খুব ভালোভাবে ওপর নিচে করে মশলাগুলোর সাথে মাখিয়ে নিয়ে দেখুন, এবারে যদি আপনারা এর মধ্যে একটু গ্রেভি রাখতে চান তো চাইলে আরেকটু জল অ্যাড করে আলুটাকে একটু সেদ্ধ করে নিতে পারেন। তো এরপর আমি পালং শাকটা কুচিয়ে রেখেছিলাম, পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাক কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু এই পালং শাকের এই রেসিপিটা যদি আপনি তাকে একবার বানিয়ে খাওয়ান, সে দেখবেন পালং শাকের খুবই পছন্দ করতে শুরু করবে। তো দেখুন, পালং শাকটা দিয়ে দিলাম। এটা কিন্তু এখন দেখতে এতটা লাগছে, কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা একদমই অল্প হয়ে যাবে। তো পালং শাকটা দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দিলাম একটু শাকটাকেও সেদ্ধ হওয়ার জন্য। দেখুন, ঢাকাটা দিয়ে এবারে কিছুক্ষণ আমি এটা 300 ওয়াটে করে দিয়েছিলাম যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, এটা সেদ্ধ হয়ে কিন্তু একদমই কমে গেছে। আলুটাও ওই ফাঁকে আমি সেদ্ধ করে নিয়েছি পালং শাকের সাথেই।
তো দেখুন এবারে খুব ভালোভাবে ওপর নিচে করে পালং শাকের সাথে আলুটাকে প্রথমে আমাদেরকে মাখিয়ে নিতে হবে। তো দেখুন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিম আর বেগুন যেটা ভেজে রেখেছিলাম, আর ফুলবড়িগুলো একসাথে দিয়ে দিলাম সব। দিয়ে খুব ভালোভাবে আবারও সব উপকরণগুলোকে একসাথে আমাদেরকে ওপর নিচে করে মেশাতে হবে। আর এটা কিন্তু একটা হেলদি রেসিপি, যেহেতু এর মধ্যে আমি ভরপুর সবজি দিয়েছি। আমি রেখে দিলাম, আমি এটা 300 ওয়াটে এখন ইন্ডাকশানটা দিয়ে রেখেছি। তো দিয়ে ওটাকে আবারও 5 মিনিটের জন্য সেদ্ধ করতে দিলাম। দেওয়ার পরেই এরপরে হালকা চিনি ছড়িয়ে দিচ্ছি। চিনি ছড়িয়ে দিলে এর মধ্যে যে স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যায়। তো দেখুন আমি কিন্তু এটা এখন আবার চিনিটা দিয়ে আবার 5 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরেই কিন্তু আমাদের পালং শাক দিয়ে এত দুর্দান্ত একটা রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন রেসিপিটা রেডি, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাও আবার সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করেছি এই তরকারিটা। তো আপনারা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।